আসসালামু আলাইকুম। আমার নাম সুপ্তি। আমি বিভি ভিশনের পক্ষ থেকে আজকে আপনাদের হোল্ডিং কোম্পানি চ্যাপ্টারের ক্লাস নেব। হোল্ডিং কোম্পানি অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আছে, আর হচ্ছে মাস্টার্সের মেবি কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোর্সে আমাদের এই চ্যাপ্টারটা আছে। অনেকের এটাতে কনসোলিডেটেড ব্যালেন্স শিট নামেও থাকতে পারে এই চ্যাপ্টারটা। আমরা শুরু করি। আচ্ছা, হোল্ডিং কোম্পানি চ্যাপ্টারে এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা প্রত্যেক বছরই দেখতে পারি। প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে একটা করে ম্যাথ আসবে, একদম ফিক্সড। মানে আমি যত বিগত কোশ্চেন দেখলেই দেখবা যে এর মধ্যে হোল্ডিং কোম্পানি চ্যাপ্টার থেকে একটা করে ম্যাথ থাকবেই আমাদের। আচ্ছা, হোল্ডিং কোম্পানি বলতে কি বুঝি? আমাদের এখানে দেখো স্লাইডে লেখা আছে। হোল্ডিং কোম্পানি বলতে কি বুঝি? যে কোম্পানি অন্য একটি কোম্পানির 50% শেয়ারের অধিক শেয়ার ক্রয় করে তাকে হোল্ডিং কোম্পানি বলে। আচ্ছা, এখানে দুই ধরনের কোম্পানি থাকবে, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, একটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এই দুই কোম্পানির মধ্যে মেইন লিড হচ্ছে হোল্ডিং কোম্পানির। এখন কখন আমরা এই প্রসেসটার দিকে যাব? যেমন একটা কোম্পানি পরিচালন চলতে চলতে একটা পর্যায়ে দেখা গেল যে সে একা একা কোম্পানি পরিচালন করতে পারতেছে না, বা সে এখন লসের দিকে চলে যাইতেছে, তখন অন্য একটা বড় কোম্পানি এসে তার কোম্পানিটা ক্রয় করে নেবে। কত পার্সেন্ট শেয়ার ক্রয় করতে হবে? এই যে আমাদের এখানে লেখা আছে দেখো, 50%-এর অধিক শেয়ার ক্রয় করতে হবে। 50% হলেও হবে না, 50-র অধিক হতে হবে, মানে 51% বা 52% বা 53% এরকম পার্সেন্টের শেয়ার ক্রয় করতে হবে। ক্রয় করলে যে কোম্পানিটা শেয়ার ক্রয় করে নেবে সে হবে হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর যে কোম্পানির শেয়ার ক্রয় করা হয়েছে সে হবে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। যেমন আমাদের এখানে লেখা আছে, হোল্ডিং কোম্পানি যে কোম্পানির শেয়ার ক্রয় করে তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলা হয়। আর তাহলে হোল্ডিং কোম্পানি কে হলো? যে কোম্পানি অন্য একটি কোম্পানি 50%-এর অধিক শেয়ার ক্রয় করে তাকে হোল্ডিং কোম্পানি বলে। তাহলে হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি আমাদের ক্লিয়ার। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে মানে এই হোল্ডিং কোম্পানি অঙ্ক করতে গেলে আমাদের মেইন কাজ হচ্ছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে হবে। তো ব্যালেন্স শিট করার আগে আমাদের 8 ধরনের ওয়ার্কিংস করতে হবে। সেই ওয়ার্কিংসগুলো আমি স্লাইডে অ্যাড করে দিয়েছি, একটু পরে দেখতে পারবো আমরা। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে ক্যাপিটাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা প্রি অ্যাকুইজিশনাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কাকে বলে। ঠিক আছে, আমাদের এখানে লেখা আছে দেখো, শেয়ার ক্রয়ের পূর্বে যে অবন্টিত প্রফিট বা রিজার্ভ বা লস থাকে তাকে বলে ক্যাপিটাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা প্রি অ্যাকুইজিশনাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তার মানে কি, এখানে কি বলছে? শেয়ার ক্রয়ের পূর্বে যে অবন্টিত, তার মানে যখন হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার হোল্ডিং কোম্পানি ক্রয় করে নিতেছে, তার আগে সাবসিডিয়ারি কোম্পানির যে অবন্টিত প্রফিট বা রিজার্ভ বা লস থাকে তাকে ক্যাপিটাল প্রফিট বা লস অ্যাকাউন্ট বা প্রি অ্যাকুইজিশনাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলা হয়। যেমন এখানে কি কি নাম থাকতে পারে এখানে দেওয়া আছে দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, জেনারেল রিজার্ভ, শেয়ার প্রিমিয়াম। এই তিনটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা প্রি অ্যাকুইজিশনাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। আচ্ছা, এরপর সেকেন্ডে আমরা যদি দেখি, সেকেন্ড আমাদের জানতে হবে কি, রেভিনিউ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা পোস্ট অ্যাকুইজিশনাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। একটু আগে আমরা জানলাম প্রি অ্যাকুইজিশনাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখন আমরা জানতেছি পোস্ট অ্যাকুইজিশনাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। পোস্ট অ্যাকুইজিশন কোনগুলো? শেয়ার ক্রয়ের পরবর্তী প্রফিট অ্যান্ড লস বা রিজার্ভ অ্যাকাউন্ট। একটু আগে কি ছিল? শেয়ার ক্রয়ের পূর্ববর্তী, আর এখন কি? পরবর্তী। আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে মাইনরিটি ইন্টারেস্ট বা সংখ্যালঘু স্বার্থ। তার মানে কি, হোল্ডিং কোম্পানি এর শেয়ার ক্রয়ের পরে সাবসিডিয়ারি কোম্পানির যে শেয়ারের অবশিষ্ট থাকে তাদের স্বার্থকে বলা হয় মাইনরিটি ইন্টারেস্ট। তার মানে এই যে হোল্ডিং কোম্পানি যে আমাদের সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ক্রয় করে নিল, এখন কি সাবসিডিয়ারি কোম্পানি একটা ছোট কোম্পানি হয়ে গেল না? ওই সাবসিডিয়ারি কোম্পানির যে ইন্টারেস্টের রেটটা বা সাবসিডিয়ারি কোম্পানি এখন কত পার্সেন্ট রেটে ইন্টারেস্ট পাবে, সেটাই হচ্ছে কি মাইনরিটি ইন্টারেস্ট, বা আমরা বাংলায় যদি বলি সংখ্যালঘু স্বার্থ।
এরপর হচ্ছে আমাদের কিছু থাকতে পারে, সেটা হচ্ছে ইন্টার ট্রানজ্যাকশন, মানে দুইটা কোম্পানির মধ্যে একত্রিত কিছু ট্রানজ্যাকশন থাকতে পারে। কি কি থাকতে পারে? যেমন লেখা আছে, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে যে সকল লেনদেনগুলো সংঘটিত হয় তাকে ইন্টার ট্রানজ্যাকশন বলে। যেমন কি থাকতে পারে? আনরিয়েলাইজড প্রফিট, ইন্টার ডেপ্ট আর ইন্টার বিল। ধরো সাবসিডিয়ারি কোম্পানি হোল্ডিং কোম্পানি থেকে কিছু প্রোডাক্ট ক্রয় করছিল, এরকম টাইপের কোনো বিল থাকতে পারে, বা আনরিয়েলাইজড প্রফিট থাকতে পারে, যে একজন একজনের থেকে কিছু প্রোডাক্ট ক্রয় করে নিয়েছিল কিন্তু সেটার যে প্রফিট ক্যালকুলেশন করার কথা ছিল সেটা এখনও হয়নি, এরকম হতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখি, আচ্ছা আনরিয়েলাইজ প্রফিট এখানে দেখো আমাদের বলা আছে দুইটি কোম্পানির একত্রিত হওয়ার আগে একটি কোম্পানি অন্য একটি কোম্পানির কাছে পণ্য বিক্রয় করে প্রফিট করে এবং ওই পণ্যের মধ্যে যদি কিছু পণ্য গুদামে রয়ে যায় আর দুটি কোম্পানি একত্রিত হয়ে যায় তখন যতটুকু পণ্য গুদামে আছে তার মধ্যে যে প্রফিট আছে সেটাকে আনরিয়েলাইজড প্রফিট বলে। দেখো আমি এক্সপ্লেন করে দিছি, টোটালি পড়লেই বুঝতে পারবা তোমরা এটা। দেখো আবার আমি পড়তেছি, দেখো দুটি কোম্পানি একত্রিত হওয়ার আগে, যখন হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি একত্রিত হয় নাই তখন, তাহলে একত্রিত হওয়ার আগে অন্য কোম্পানির কাছে পণ্য বিক্রয় করে প্রফিট করে এবং ওই পণ্যের মধ্যে যদি কিছু পণ্য গুদামে রয়ে যায়, তার মানে পণ্য যে বিক্রয় করা হয়েছিল তার মধ্যে কিছু কোম্পানির পণ্য গুদামে রয়ে গেছিল, সেই পণ্য একত্রিত হয়, যতটুকু পণ্য গুদামে আছে তার মধ্যে যে প্রফিট আছে সেটাকে বলা হয় কি? আনরিয়েলাইজড প্রফিট। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখি কনসলিডেটেড ব্যালেন্স শিট। আমি তো মাত্রই শুরুতে বলে নিছি যে আমাদের হোল্ডিং কোম্পানির মেন অঙ্কের যে শেষ পর্যায়ে, বা বলা যায় যে এই অঙ্ক আসলে কি করতে হবে আমাদের, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় হোল্ডিং কোম্পানির অঙ্ক আসলে কি, হোল্ডিং কোম্পানির মেইন অঙ্কই হচ্ছে কনসলিডেটেড ব্যালেন্স শিট করতে হবে। তাহলে কনসলিডেটেড ব্যালেন্স শিট মানে কি? সমন্বিত ব্যালেন্স শিট, মানে যে হোল্ডিং আর সাবসিডিয়ারি যে দুইটা কোম্পানি, এই দুই কোম্পানির মিলিত একটা ব্যালেন্স শিট। কি? যে ব্যালেন্স শিটের হোল্ডিং ও সাবসিডিয়ারি কোম্পানি অ্যাসেট লাইবিলিটিস একসাথে দেখানো হয় তাকে কনসলিডেটেড ব্যালেন্স শিট বলে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখি, এরপর আমাদের শুরু হবে হচ্ছে মেন কাজ, মানে আমি একটু আগে যে বলছি কনসলিডেটেড ব্যালেন্স শিট করতে হবে। এখন ব্যালেন্স শিটের কিছু ইনফরমেশন তোমার হচ্ছে ওয়ার্কিংস করে নিয়ে আসতে হবে। সব ইনফরমেশন তোমার ব্যালেন্স শিটে দেওয়া থাকবে না বা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে না। সেরকম কী কয়টা ওয়ার্কিংস করতে হতে পারে? আমাদের 8 ধরনের ওয়ার্কিংস করতে হবে। ঠিক আছে? তো প্রথম যে ওয়ার্কিংসটা করতে হবে সেটা হচ্ছে ডিগ্রি অফ কন্ট্রোল। আচ্ছা, ডিগ্রি অফ কন্ট্রোল মানে কি? এই যে তোমার হোল্ডিং কোম্পানি যে সাবসিডিয়ারি কোম্পানিকে কিনে নিছে, কত পার্সেন্ট শেয়ারের মালিক সে, হোল্ডিং কোম্পানি কতটুকু শেয়ারের মালিক সাবসিডিয়ারি কোম্পানি, সেই ক্যালকুলেশনটাই হচ্ছে ডিগ্রি অফ কন্ট্রোল। আচ্ছা, এটা সূত্র কি? নাম্বার অফ শেয়ার অফ অ্যাকোয়ার্ড, নাম্বার অফ শেয়ার অ্যাকোয়ার্ড, এটাকে ডিভাইড করতে হবে টোটাল নাম্বার অফ শেয়ার অফ এস লিমিটেড কোম্পানি। তা এস লিমিটেড দ্বারা আমি বোঝানো হয়েছে সাবসিডিয়ারি কোম্পানিকে। ঠিক আছে? আচ্ছা, কতগুলো, এখন ধরো একটা কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানির 10,000 শেয়ার টোটাল আছে, তার মধ্যে সে 5,000 শেয়ার, সরি 5,000 তো হবে না, 50% বেশি কিনতে হবে, তাহলে ধরো 8,000 শেয়ার ক্রয় করে নিছে। এবার এটাকে 100 দিয়ে গুণ করো, গুণ করলে আমাদের এই যে শেয়ার অফ কন্ট্রোলের, মানে ডিগ্রি অফ কন্ট্রোলের পার্সেন্টেজটা বের হয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপর ডিগ্রি অফ কন্ট্রোল তো আমাদের কি? এইচ লিমিটেড কোম্পানির রেট বা শেয়ারের মালিক, কতগুলো শেয়ারের মালিক, এটা হচ্ছে এইচের ডিগ্রি অফ কন্ট্রোল। যেটা বের হবে সেটা হচ্ছে এইচ লিমিটেডের। আর এই যে শেয়ার অফ মাইনরিটি যেটা, এটা হচ্ছে এস লিমিটেড কোম্পানির, মানে সাবসিডিয়ারি কোম্পানির। সাবসিডিয়ারি কোম্পানির তো মেইনলি তো আমাদের সাবসিডিয়ারি কোম্পানি থেকে এইচ লিমিটেড ক্রয় করতেছে। আচ্ছা, তাহলে সাবসিডিয়ারি কোম্পানি প্রথমে কত পার্সেন্ট শেয়ার ছিল? 100%। ঠিক না? 100% শেয়ার ছিল। এখন এই 10,000 শেয়ারের থেকে সে 8,000 শেয়ার এইচ ক্রয় করে নিছে, তাহলে কত পার্সেন্ট শেয়ারের মালিক সে এখন? 80%। তাহলে 100 থেকে যদি আমি 80 মাইনাস করে দিই, তাহলে
তাহলে আমাদের কত পার্সেন্ট মালিক এখন সাবসিডিয়ারি? 20% শেয়ারের মালিক এখন সাবসিডিয়ারি কোম্পানি না, আর বাকি অধিকাংশই কে ক্রয় করে নিয়ে দিয়েছে? হোল্ডিং কোম্পানি। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম ওয়ার্কিংসটা। আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড যেটা জানতে হবে সেটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ওয়ার্কিংস। তো 2 নাম্বার ওয়ার্কিংসে আমাদের নাম হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। যখন এস লিমিটেড কোম্পানি 2টি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মান দেওয়া থাকবে তখন এই ওয়ার্কিংসটা করতে হবে। আচ্ছা, 2টি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মান মানে কি? মানে বছরের শুরুর একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মান দেওয়া থাকবে, আবার বছরের শেষের একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মান দেওয়া থাকবে। যখন এরকম 2টা মান দেওয়া থাকবে তখন এই ওয়ার্কিংসটা করতে হবে। সেটার নাম হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা, কীভাবে করতে হবে? আচ্ছা, এটা এখন দেওয়া নাই। আচ্ছা, এটা আমরা যখন ম্যাথ আসবে তখন আমরা ওখানে ম্যাথে বুঝাই দিব। আমরা নেক্সট 3 নাম্বার ওয়ার্কিংসে যাই। 3 নাম্বার ওয়ার্কিংসের নাম হচ্ছে রেভিনিউ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটার নাম হচ্ছে পোস্ট অ্যাকুইজিশনাল। আমরা একটু আগে পড়ে আসছিলাম না, পোস্ট অ্যাকুইজিশনাল মানে কি? পোস্ট অ্যাকুইজিশন মানে হচ্ছে শেয়ার ক্রয়ের পরবর্তী যে ধাপগুলা, সেটাকে বলা হয় কি? পোস্ট অ্যাকুইজিশনাল। আচ্ছা, তাহলে রেভিনিউ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয় হচ্ছে শেয়ার ক্রয়ের পরবর্তী, ঠিক আছে? আচ্ছা, এটা ওয়ার্কিংসে কি করতে হবে? প্রথমে দেওয়া থাকবে জেনারেল রিজার্ভ, তার সাথে প্লাস অথবা মাইনাস। যদি কারেন্ট ইয়ার প্রফিট হয় তাহলে হবে প্লাস, আর কারেন্ট ইয়ার লস হলে সেটা মাইনাস। আচ্ছা, তখন বের হবে রেভিনিউ প্রফিট। আচ্ছা, এখান থেকে মাইনাস করলে আমাদের যেটা বের হবে সেটার নাম হচ্ছে রেভিনিউ প্রফিট অথবা লস। যদি মাইনাস ফিগারে আসে তাহলে হবে লস, আর প্রফিট হলে প্লাস ফিগার। এর থেকে আমাদের মাইনাস করতে হবে শেয়ার অফ এইচ লিমিটেড, যেটা আচ্ছা রেভিনিউ প্রফিট অ্যান্ড লস যেটা বের হবে। এখন ধরো এখানে ছিল হচ্ছে আমাদের জেনারেল রিজার্ভ ধরো 20,000 টাকা। আচ্ছা, আরেকটা কথা, আপডেট জেনারেল রিজার্ভ দেওয়া থাকলে আসবে এস লিমিটেডের অংশটা। এটার লেখাটার মানে কি? জেনারেল রিজার্ভ কিন্তু সবসময় আসবে না। যদি জেনারেল রিজার্ভের আপডেট, যেমন ধরো তুমি অঙ্ক করতেছো 2018 সালের, তোমাকে জেনারেল রিজার্ভ দিয়ে দিচ্ছে হচ্ছে 2010 সালের, তাহলে ওটা কি আপডেট? অবশ্যই না, ওটা অনেক বছর পুরানো হয়ে গেছে। এখন তুমি যদি 2018 অঙ্ক করো তাহলে তোমাকে যদি দেয় 16-17 সালের জেনারেল রিজার্ভ দিয়ে দিছে, তার মানে এটা একটা আপডেট জেনারেল রিজার্ভ। যদি আপডেট জেনারেল রিজার্ভ দেওয়া থাকে তখনই তুমি ওইটার এস এর অংশটা আনবা। তার মানে কি, ওই যে ক্যালকুলেশন করে দেখলাম কতটুক মাইনরিটি শেয়ারে কত পার্সেন্ট, 20% পাইতেছে না সে, এস সাবসিডিয়ারি কোম্পানি কত পার্সেন্ট রেট পাইতেছে? 20%। তাহলে ওই 20% করলে, মানে জেনারেল রিজার্ভ যদি ধরো 20,000 টাকা, তার মধ্যে 20% করলে যে রেটটা আসবে সেই টাকাটা আমরা আনবো জেনারেল রিজার্ভে। আচ্ছা, প্রথমে আসলে জেনারেল রিজার্ভের সাথে তো কারেন্ট ইয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট করলাম, এরপরে আমাদের রেভিনিউ প্রফিট অ্যান্ড লস বের হলো। এখন বের হওয়ার পর এই যে টাকাটা বের হবে, এই টাকার এইচ লিমিটেডের কত পার্সেন্ট বের হয়েছিল? 80% রেট বের হয়েছিল না? এই টাকার 80% করে এখান থেকে মাইনাস করো। মাইনাস করলে যে টাকাটা বের হবে সেটা হচ্ছে শেয়ার অফ এস লিমিটেড অথবা শেয়ার অফ মাইনরিটির যে টাকাটা, রেভিনিউ প্রফিট অ্যান্ড লসের যে টাকাটা আসছে সেটা 2টা কোম্পানির মধ্যে ভাগ করে দিতে হবে। একটা অর্ধেক ধরো 80% পাবে এইচ লিমিটেড আর 20% পাবে এস লিমিটেড। আচ্ছা, এরপরে 4 নাম্বার আমাদের হচ্ছে 4 নাম্বার যে ওয়ার্কিংসটা সেটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা প্রি অ্যাকুইজিশনাল। প্রি মানে কি? যখন কোম্পানি শেয়ার ক্রয় করা হয়নি, মানে শেয়ার ক্রয়ের আগে, পূর্ববর্তী। একটু আগে আমরা সংজ্ঞা পড়ে আসছিলাম যে প্রি অ্যাকুইজিশনাল কোনটা আর পোস্ট অ্যাকুইজিশন কোনটা, সেই হিসেবে তাহলে এটা হচ্ছে শেয়ার ক্রয়ের আগে। এখন এই যে এখানেও দেখো একটা জেনারেল রিজার্ভ আছে, এটার পাশেও দেখো কি লেখা আছে, প্রি ডেটের জেনারেল রিজার্ভ এস লিমিটেডের, অথবা প্রি অথবা আগের ডেটের, আচ্ছা তার মানে প্রি ডেটের জেনারেল রিজার্ভ এস লিমিটেডের অংশটা এখানে ছিল কি
আপডেটেড জেনারেল রিজার্ভ, আর এটা হচ্ছে কি প্রিডেটের, তার মানে অনেক আগের যেটা, ওই যে তখন মাত্র বললাম যে তুমি 2018 সালে অঙ্ক করতেছো, তোমাকে 2010 সালের জেনারেল রিজার্ভ দিচ্ছে, তাহলে ওই 2010 সালের যেটা সেটা হচ্ছে প্রিডেটের, আর এটা কি পোস্ট ডেটের বা আপডেটেড, ঠিক আছে। ওইটার এসের যতটুকু আছে সেটা হচ্ছে জেনারেল রিজার্ভটা আমাদের এখানে আসলো। এর সাথে আমাদের যোগ করতে হবে কি, এর সাথে আমাদের অ্যাড হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কোনটা প্রি অথবা আগের ডেটের প্রফিট অ্যান্ড লসের অ্যামাউন্ট এস লিমিটেডের, এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। কোশ্চেনে তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখে এস লিমিটেডের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই অংশটা তোমার কোশ্চেনে থাকবে, কোশ্চেন থেকে তুমি নিয়ে আসবে। আচ্ছা, প্রি মানে কি, ধরো তুমি 2018 সালে অঙ্ক করতেছো, তাহলে 1 তারিখের যেটা হবে সেটা হবে প্রি, আর যেটা 31 তারিখের হবে সেটা কি হবে পোস্ট। এটা তো নর্মালি বুঝতে পারতেছি আমরা। আচ্ছা, এর সাথে আমাদের যোগ হবে কি শেয়ার প্রিমিয়াম। এখন আমাদের কোশ্চেনে শেয়ার প্রিমিয়াম দেওয়া থাকলে তখন তুমি আনবা, আর দেওয়া না থাকলে তুমি আনবা না। আচ্ছা, এরপরে শেয়ার প্রিমিয়াম যোগ করার পরে আমাদের যেটা বের হবে সেটার নাম হচ্ছে ক্যাপিটাল প্রফিট অথবা লস। তারপরে যেটা এর থেকে আবার সেমভাবে এই যে এখানেও যেরকম কি করছি, যে ব্যালেন্সটা আসছিল সেটা এইচ লিমিটেডের অংশ থেকে, মানে এই টাকা থেকে এইচের অংশটা মাইনাস করছি, আমরা এস এর অংশ পেয়ে গেছি। এখানেও সেম, এটা তো আমাদের ব্যালেন্স আসলো, এই ব্যালেন্স থেকে এইচের অংশটা মাইনাস করব, তাহলে আমাদের কি বের হবে এস এর অংশটা বের হয়ে যাবে। সেম নিয়ম অনুযায়ী, বাকি যদি না বুঝতে পারো পরবর্তীতে ম্যাথ করলে তখন আরও বুঝতে পারবা, তখন ম্যাথের সাথে কানেক্ট করতে পারবা। আচ্ছা, এরপর 5 নাম্বার ওয়ার্কিংস হচ্ছে কস্ট অফ কন্ট্রোল, যেটা হচ্ছে আমরা করি এইচ লিমিটেডের জন্য। এখন যা টাকা পয়সা আসবে সব শুধু এইচের টাকা আসবে। আচ্ছা, কিভাবে করবো এটা, আমরা ফার্স্টে আনতে হবে কস্ট অফ শেয়ার বা ইনভেস্টমেন্ট, এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কত থাকবে, কত টাকা দিয়ে সে ইনভেস্ট করতেছে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ডিরেক্ট বলা থাকবে। ওই টাকাটা নিয়ে আসবো, এর থেকে আমাদের মাইনাস করতে হবে লেস নমিনাল ভ্যালু অফ শেয়ার অ্যাকোয়ার্ড। আচ্ছা, নমিনাল ভ্যালু মানে কি, নমিনাল মানে হচ্ছে কতটুকু শেয়ারের মালিক সে, মানে এসের থেকে কতটুকু শেয়ার ক্রয় করে বা কতটুকু সম্পত্তির মালিক সে এখন হলো বা শেয়ারের মালিক হলো, এটাই হচ্ছে নমিনাল ভ্যালু। ওই শেয়ারের ভ্যালুটা বের করে নিতে হবে। আচ্ছা, এর সাথে আমাদের যোগ করতে হবে কি, ওই যে একটু আগে আমরা বের করে নিয়ে আসলাম না, এই যে, আচ্ছা এই যে আমরা বের করে নিয়ে আসলাম না ক্যাপিটাল প্রফিট এইচের অংশ, তারপরে হচ্ছে এইচের অংশ, এসের অংশ, রেভিনিউ প্রফিট এইচের অংশ, এসের অংশ, এই অঙ্কের এই অ্যামাউন্টগুলো আমাদের এখন বসবে এখানে। এই যে ক্যাপিটাল প্রফিট এইচের অংশ এখানে আমরা যোগ করব এই নমিনাল ভ্যালুর সাথে। আর যদি প্রফিট না হয়ে লস হয় তাহলে লস কি মাইনাস করতে হয়, এই যে লসের টাকাটা এইচের অংশ আমরা মাইনাস করে দেবো। এই দুইটার যে কোনো একটা হবে অবশ্য, কখনোই তো প্রফিট আর লস একসাথে হবে না, যেটা হবে সেটাই তুমি করবা, প্রফিট হলে প্লাস করবা আর লস হলে মাইনাস করে দিব। আচ্ছা, এবার এই যে কাজগুলো করব, এই কাজগুলোর পরে একটা ব্যালেন্স আসলো না, এই ব্যালেন্সটার অ্যান্সার যদি পজিটিভ হয় তখন এটার নাম হয় গুডউইল, আর যদি হয় নেগেটিভ তখন এটার নাম হয় ক্যাপিটাল রিজার্ভ। সেটা যাবে কোথায়, নেগেটিভ হলে লাইবিলিটি পাশে বসাবো, আর যদি পজিটিভ হয় তখন হচ্ছে অ্যাসেট পাশে বসাবো। কোথায় বসাবো আর কি, ওই যে আমরা করি না ব্যালেন্স শিট করবো যে কনসলিডেটেড ব্যালেন্স শিট, ওই ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে যাবে অথবা লাইবিলিটি পাশে যাবে। যখন গুডউইল হবে মানে পজিটিভ অ্যান্সার হবে তখন হবে গুডউইল, আর যখন নেগেটিভ অ্যান্সার হবে তখন হবে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে নেগেটিভ হলে যাবে লাইবিলিটিতে আর পজিটিভ হলে আসবে অ্যাসেটে। আচ্ছা, এবার আমাদের 6 নাম্বার ওয়ার্কিংসে কি বলছে সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। এবার শুধু এসের টাকা আসবে, এখানে শুধু এসের অংশ নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, প্রথমে আসবে কি নমিনাল ভ্যালু অফ শেয়ার নট অ্যাকোয়ার্ড, তার মানে এইচ লিমিটেড শেয়ার ক্রয় করার পরেও এসের যতগুলো শেয়ার অবশিষ্ট থাকবে। এখন ধরো সে এই এসের ছিল হচ্ছে 10,000 শেয়ার, তো 10,000-এর থেকে এইচ ক্রয় করে নিছে আমাদের 8,000 শেয়ার, তাহলে ওর কতটুকু অবশিষ্ট আছে, 2,000 শেয়ার অবশিষ্ট আছে না। এখন এই 2,000 শেয়ারের কত ভ্যালু কি, সেটার নামই হচ্ছে নমিনাল ভ্যালু অফ শেয়ার
নট অ্যাকোয়ার্ড, তার মানে কি এই 2000 শেয়ার সে অ্যাকোয়ার্ড করে নাই, ক্রয় করে নাই, এই জন্য এই 2000 শেয়ারের মালিক এস লিমিটেড এখনও রয়ে গেছে। আচ্ছা, এর সাথে আমাদের যোগ বিয়োগ কী করতে হবে, প্লাস অথবা মাইনাস, তার মানে কি ক্যাপিটাল প্রফিট হলে প্লাস করব আর লস হলে মাইনাস করব। কোথায় পাবো এই অ্যামাউন্টটা, ওয়ার্কিং ফোরে আমরা করে আসলাম না এটা ব্যালেন্সটা, ওই ব্যালেন্সটা আমরা এখানে এনে অ্যাডজাস্ট করব। আচ্ছা, রেভিনিউ প্রফিট আর লস এটাও কিন্তু আমরা ওয়ার্কিং 3তে করে আসছি, ওই টাকাটা এনে আমরা কোথায় অ্যাডজাস্ট করতেছি, এই মাইনরিটি ইন্টারেস্টের সাথে। যদি প্রফিট হয় প্লাস আর লস হলে মাইনাস। আচ্ছা, প্লাস মাইনাস করলে যে ব্যালেন্সটা বের হবে সেটার নাম হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট, মানে শেয়ার ক্রয় করার পরবর্তীতে এবার এসের কতটুকু সম্পত্তির মালিক সে এখন রয়ে গেছে বা শেয়ারের মালিক রয়ে গেছে সেটা আমাদের এখন বের হলো মাইনরিটি ইন্টারেস্টের টাকা। আচ্ছা, এরপরে 7 নাম্বার ওয়ার্কিংসের নাম হচ্ছে আনরিয়েলাইজড প্রফিট। আচ্ছা, এখানে আনরিয়েলাইজড প্রফিট 2 ধরনের আসতে পারে, 3 ধরনের নিয়ম অনুযায়ী হবে, ঠিক আছে। প্রথম নিয়মটা কি, বিক্রয় মূল্যের ওপর লাভের হার দেওয়া থাকলে, এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। এখন যদি বলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার, তখন তোমার আনরিয়েলাইজ প্রফিটটা কীরকম ক্যালকুলেশন হবে, ওখানে টাকাও দেওয়া থাকবে, আনরিয়েলাইজ প্রফিট দিয়ে এক ধরনের প্রফিট দেওয়া থাকবে কোশ্চেনে। এখন কোশ্চেন আসলে তখন আমি তোমাকে এক্সপ্লেন করে দেবো তোমাদের। আচ্ছা, ওই টাকার উপরে রেট ধরো বলে দিছে 5000 টাকা প্রফিট আছে, তার উপর 20% বা 5000 টাকা সম্পত্তি রয়ে গেছিলো। আনরিয়েলাইজ প্রফিট মানে কি, যে অবশিষ্ট যে গুদামে রয়ে গেছে যে প্রোডাক্টটা সেটার উপর যে প্রফিটটা। আচ্ছা, তাহলে গুদামে রয়ে গেছে ধরো 5000 টাকার প্রোডাক্ট, এর উপরে তোমাকে ধরতে বসে কত, 20% বা 30% বা 40% বা 50%, যে কোনো রেট হইতে পারে। আচ্ছা, সেই রেটটা কখন বলবে, বিক্রয় মূল্যের ওপর লাভের হার দেওয়া থাকলে। যদি বলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার 20%, তাহলে ডিরেক্ট আনরিয়েলাইজ প্রফিট লিখে ওই বিক্রয় মূল্য ইন্টু 20% করলে আমার আনরিয়েলাইজড প্রফিটের টাকা বের হয়ে যাবে। আর যদি বলে ক্রয় মূল্যের ওপর লাভের হার দেওয়া থাকলে, তখন কি এই যে 5000 টাকা এর উপরে ক্রয় মূল্যের উপর আনরিয়েলাইজ প্রফিট করতে হবে। তখন আমাদের রেটটা এরকম হবে আর কি, 5000 ইন্টু উপরে হবে 20, নিচে হবে 120। এইটা করলে আমাদের মানে উপরে যে রেটটা তোমার ধরো বলে দিচ্ছে যে ক্রয় মূল্যের উপর লাভের হার ধরো 30%, এখন তাহলে 30% হলে তখন এটা 30 হয়ে যাবে, আর নিচের এটা কত হয়ে যাবে, 130 হয়ে যাবে, ঠিক আছে। এটা করলে আমাদের আনরিয়েলাইজ প্রফিটের রেট বের হয়ে যাবে। এগুলো মুখস্থ নিয়ম অনুযায়ী তোমরা করে নিতে পারো, এটা তো বোঝার কিছু নাই, ডিরেক্ট বলে ফেলবে। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে সরাসরি বিক্রিত পণ্য ও তার মধ্যে অন্তর্ভুক্ত লাভের পরিমাণ দেওয়া থাকলে, সরাসরি বিক্রয় করা হয়েছে এমন কোনো পণ্য যার মধ্যে লাভের টাকা ডিরেক্ট অন্তর্ভুক্ত বলা আছে, কোশ্চেনে তোমার এভাবেই বলা থাকবে, এটা ইংলিশে বলা থাকবে আর কি, বললে তখন জাস্ট ওই টাকাটার উপর হাফ করে দিলেই তোমার ওই রেটটা বের হয়ে যাবে। আবার এখানে হাফ না বলে 1/3 বলতে পারে, 1/4 বলতে পারে, এটাও চেঞ্জ হবে আর কি। আর এই টাকাটা সবসময় ফিক্সড, ঠিক আছে। আর রেটটা হচ্ছে তোমার কোশ্চেনে যেটা থাকবে সেই অনুযায়ী তোমার রেট চেঞ্জ হবে আনরিয়েলাইজ প্রফিটের। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট ওয়ার্কিং, সেটা হচ্ছে কনসলিডেটেড প্রফিট অর লস অ্যাকাউন্ট, যেটাও আমাদের করতে হয় কার জন্য, এইচ লিমিটেডের জন্য। আচ্ছা, শুরু করবো কি দিয়ে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইচ লিমিটেড, এটা সরাসরি কোশ্চেনে দেওয়া থাকে, ঠিক আছে, কোশ্চেন থেকে আসবে, এই অ্যামাউন্টটা সরাসরি কোশ্চেনে থাকবে, কোশ্চেন থেকে ডিরেক্ট তুমি এটা নিয়ে আসবা। আচ্ছা, তারপরে বলতেছে এর সাথে আমি যোগ করব কি, যোগ করব আমরা রেভিনিউ প্লাস অথবা মাইনাস, ঠিক আছে। যদি রেভিনিউ প্রফিট প্লাস অথবা মাইনাস, আচ্ছা যদি রেভিনিউ প্রফিট হয় তাহলে প্লাস, আর যদি লস হয় তাহলে মাইনাস। কোথা থেকে পাবো এই অ্যামাউন্টটা, ওয়ার্কিং 3 থেকে আমরা করে নিয়ে আসবো। এর সাথে যোগ হবে কি, এই যে একটু আগে আনরিয়েলাইজ প্রফিট করে আসলাম না, এই যে আনরিয়েলাইজড প্রফিটের যে অ্যামাউন্টটা বের হয়েছে 5000 এর উপর 20% করলে, মানে যে রেট অনুযায়ী যে নিয়ম থাকবে আর কি সেই অনুযায়ী, তাহলে তখন আনরিয়েলাইজ প্রফিটের যে অ্যামাউন্টটা আসবে সেটা এটার সাথে কি করে দিতে হবে, আমাদের মাইনাস করে দিতে হবে।
ঠিক আছে, এখান থেকে মাইনাস হবে। আর এর সাথে ডিভিডেন্ড, আচ্ছা একটা মিনিট, এখানে আমাদের ডিভিডেন্ডের টাকাও অ্যাডজাস্ট করতে হবে। ডিভিডেন্ডের টাকাটা এখন বোঝার দরকার নাই, এটা আপাতত আমাদের দরকার নেই, এটা দেখার দরকার নেই। তো যোগ বিয়োগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মানে ব্যালেন্স। এটা থেকে এটা প্লাস মাইনাস করলাম, তারপরে এর থেকে আনরিয়েলাইজ প্রফিট মাইনাস করলাম, মাইনাস করার পর ডিভিডেন্ড যদি থাকে তখন এটা আপাতত আমাদের দরকার নেই, এটা দেখার দরকার নেই। আপাতত ধরে নাও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তার থেকে আমি রেভিনিউ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্লাস অথবা মাইনাস করব। এরপর আনরিয়েলাইজ প্রফিটটা মাইনাস করব। মাইনাস করলে যে টাকাটা বের হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা, এবার আরেকটা নোট ইম্পর্টেন্ট, ওয়ার্কিং 5, 6, 7, 8 এর নিট ব্যালেন্স ব্যালেন্স শিটে আসবে। আমরা যে মেইন কনসলিডেটেড ব্যালেন্স শিটটা করব, সেই ব্যালেন্স শিটে কোনটা কোনটার মান আসবে, 5 নাম্বার ওয়ার্কিংসের মান, 6 নাম্বার ওয়ার্কিংসের মান, 7 নাম্বার আর 8 নাম্বার, এই 4টা ওয়ার্কিংসের যে নিট ব্যালেন্স আমরা বের করছি, এই যে 8 নাম্বারে কী বের হলো, অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই ব্যালেন্স। তারপরে 7 নাম্বারে কী বের হয়েছে, আনরিয়েলাইজ প্রফিটের ব্যালেন্স। এরপরে 6 নাম্বারে একটা ব্যালেন্স বের হয়েছে, 5 নাম্বারে একটা ব্যালেন্স বের হয়েছে। এই 4টার ব্যালেন্সই আমাদের কোথায় বসাইতে হবে, ব্যালেন্স শিটে নিয়ে বসাইতে হবে। আচ্ছা, এরপরে আমাদের দেওয়া আছে কনসলিডেটেড ব্যালেন্স শিটের ফরম্যাটটা এখন আপাতত দেখার দরকার নেই, ম্যাথ করার সময় তখন বুঝাই দিব। আচ্ছা, আমরা আমাদের অঙ্কে চলে যাই। আচ্ছা, প্রবলেম 1, আমরা শুরু করব প্রবলেম 1 দিয়ে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনে আমাদের কি বলছে দেখো, দ্য ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ মানহা লিমিটেড অ্যান্ড মুনিয়া লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2018। ঠিক আছে, 31 ডিসেম্বর 2018 তার কিছু ব্যালেন্স শিটের ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে বলা আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 100 ইচ, 100 টাকা ইচ, তার মানে প্রত্যেকটা শেয়ারের ভ্যালু হচ্ছে 100 টাকা করে। তার মধ্যে এইচ লিমিট, আচ্ছা এখানে আমাদের এইচ কোনটা এস কোনটা সেটা আমাদের বলা নাই আপাতত, পরে আমরা দেখতেছি। আচ্ছা, মানহার কত, 5,60,000 টাকার মালিক শেয়ারের, আর মুনিয়া হচ্ছে 2,50,000 শেয়ারের মালিক। এরপর জেনারেল রিজার্ভ বলা আছে জেনারেল রিজার্ভের অ্যামাউন্টটা, আচ্ছা এই টাকাটা এখানে যাবে, ঠিক আছে, জেনারেল রিজার্ভটা উপরে চলে যাবে, ঠিক আছে, এই লাইনটা এখানে এর সাথে এভাবে, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটার সাথে এভাবে। এরপর সানড্রে ক্রেডিটর্স হচ্ছে এখানে এখানে, ঠিক আছে। একটু লাইনটা মিলাই নিতে হবে। আচ্ছা, জেনারেল রিজার্ভ আমাদের দেওয়া আছে কত, 40,000 মানহার আর 50,000 হচ্ছে মুনিয়ার। আচ্ছা, এরপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত বলা আছে, মানহার হচ্ছে 50,000, মুনিয়ার হচ্ছে 20,000। সানড্রে ক্রেডিটর্স বলা আছে মানহার 20,000, মুনিয়ার হচ্ছে 50,000। এরপর অ্যাসেট দেওয়া আছে, অ্যাসেটের মধ্যে ফিক্সড অ্যাসেট বলা আছে, ফিক্সড অ্যাসেট বলে দিছে, এখানেও একটু লাইনে ঝামেলা আছে, আমরা একটু মিলাই নেই। ক্যাশ হচ্ছে 20,000 আর হচ্ছে 40,000, স্টকের টাকাটা হচ্ছে 40 আর 50। এরপরে শেয়ার অফ মুনিয়া লিমিটেডের আছে হচ্ছে 2,60,000। এরপর সানডে ডেপ্টর্সের টাকা হচ্ছে 1,00,000 আর 80,000। আর ফিক্সড অ্যাসেট বলে দিছে 2,50,000 আর 2,00,000। ঠিক আছে, লাইনটা একটু মিলায় নাও। এই ছিল আমাদের অ্যাসেট। এরপরে দেখি আগে কি দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেওয়া আছে হচ্ছে প্রবলেম 1,
প্রবলেম ওয়ানের অ্যাডিশনাল ইনফরমেশন না, আচ্ছা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিছে। প্রথমে দেখো কি বলছে, মানহা লিমিটেড পারচেস 2000 শেয়ার ইন মুনিয়া লিমিটেড অন 1/1/2018। তাহলে শেয়ারটা ক্রয় করতেছে কে? মানহা লিমিটেড পারচেস করতেছে। তাহলে কি মানহাকে আমাদের এইচ লিমিটেড না, এখানে আমরা লিখে নিতে পারি এইচ লিমিটেড। আমরা পেয়ে গেছি হোল্ডিং কোম্পানি কারা। হোল্ডিং হচ্ছে আমাদের মানহা, মানহা হচ্ছে আমাদের হোল্ডিং। তাহলে সাবসিডিয়ারি কে? এস না, মুনিয়া না, মুনিয়া হচ্ছে আমাদের এস আর মানহা হচ্ছে কি এইচ। আচ্ছা তাহলে মানহা লিমিটেড পারচেস 2000 শেয়ার ইন মুনিয়া লিমিটেড অন 1/1/2018। তার মানে 2018 সালের শুরুতে জানুয়ারি 1 তারিখে মানহার শেয়ার ক্রয় করে নিয়েছে মুনিয়ার থেকে 2000 শেয়ার। 2 নম্বরে বলছে জেনারেল রিজার্ভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স অফ মুনিয়া লিমিটেড অ্যাজ অন 1/1/2018 হ্যাড এ ব্যালেন্স at টাকা 20,000 and 5,000 রেসপেক্টিভলি। আচ্ছা জেনারেল রিজার্ভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স বলা আছে মুনিয়া লিমিটেডের 1 তারিখের, মানে বছর শুরুর ব্যালেন্স দেওয়া আছে। 20,000 টাকা কার? জেনারেল রিজার্ভ, আর 5,000 টাকা কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা 3 নম্বরে বলছে দ্য স্টক অফ মানহা লিমিটেড ইনক্লুডস টাকা 5,000 brought from Munia Limited at a profit to the latter of 15% on cost। এই 3 নাম্বারটাই হচ্ছে আমাদের কি আনরিয়েলাইজড প্রফিট। এটা থেকে আমরা আনরিয়েলাইজড প্রফিটের কাজ করব, ঠিক আছে। তার মানে কি বলছে দ্য স্টক অফ মানহা লিমিটেড ইনক্লুডস 5,000 টাকা ব্রড ফ্রম মুনিয়া লিমিটেড। মুনিয়ার থেকে 5,000 টাকা স্টক নিয়ে আসছিল, যেটা প্রফিট বলা হয়েছে অন কস্ট 25%। অন কস্ট 25% বললে আমরা কীভাবে যেন বের করি, আমরা একটু দেখে আসি। এই যে আমরা দেখি অন কস্ট বললে কি হয়, যে টাকাটা 5,000, এখন ওখানে 25% বলছে, তাহলে কি এখানে 25, তখন আমাদের এরকম হবে 5,000 ইন্টু 25 ডিভাইডেড বাই 125, ঠিক আছে। আচ্ছা এবার আমরা অঙ্কে যাই। দেখো তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট পড়া ক্লিয়ার। এবার আমরা নেক্সট অঙ্ক শুরু করি। আমাদের প্রথম ওয়ার্কিংস কী করতে হয় বলো তো? ডিগ্রি অফ কন্ট্রোল। আচ্ছা ডিগ্রি অফ কন্ট্রোল করার আগে আমাদের আগে দেখে আসতে হবে যে তার কার কতগুলো শেয়ার ছিল। 100 টাকা করে পার শেয়ারের ভ্যালু, তাহলে 5,600 বলা আছে। এখন 5,600কে ভাগ করলে তাহলে কতগুলো হবে আমাদের? আমরা যদি ভাগ করি টোটাল ব্যালেন্স দিয়ে 5,60,000 সরি 5,60,000কে 100 দিয়ে ভাগ করলে আমাদের শেয়ার সংখ্যা কতগুলো বের হয়? 5,600। আর তাহলে মুনিয়ার কত বের হবে? যদি আমি 2টা শূন্য কেটে দিই তাহলে 2,25,000। তাহলে মুনিয়ার শেয়ার হচ্ছে 2500 আর মানহার কত? 5,600 শেয়ারের মালিক সে এখন। আচ্ছা এই যে একটা লাইন লিখতে দেখা যাইতেছে না, শেয়ার ইন মুনিয়া লিমিটেড, টাকা কত? 2,60,000 টাকা। কে ইনভেস্ট করছে? মানহা। এটা কিন্তু ইনভেস্টমেন্ট। ওই যে তখন আমরা একটা ওয়ার্কিংসে দেখলাম না ইনভেস্টমেন্ট ছিল, এই হচ্ছে সেই ইনভেস্টমেন্টের টাকাটা। তাহলে কি বলতেছে? শেয়ার ইন মুনিয়া লিমিটেড, তার মানে মানহা মুনিয়া লিমিটেডের মধ্যে শেয়ারে ইনভেস্ট করছে কত? 2,60,000 টাকার। কত টাকা করে পার সেটা কি আমাদের বলা আছে? সেটা আমাদের বলা নাই, কিন্তু বলে দিছে কতগুলো শেয়ার? 2,000 শেয়ার। তার মানে সে 2,000 শেয়ার ক্রয় করছে 2,60,000 টাকা দিয়ে। এটা হচ্ছে 2,000 শেয়ার। 2,000 শেয়ার সে 2,60,000 টাকা দিয়ে ক্রয় করছে। তাহলে 2,60,000কে যদি আমি 2,000 শেয়ার দিয়ে ভাগ করি, পার ইউনিটের টাকা আমরা বের করতে পারবো না? আচ্ছা এবার আমরা ওয়ার্কিংসে দেখি। 1 নম্বরে কি ওয়ার্কিংস করতে হয়? ডিগ্রি অফ কন্ট্রোল। ডিগ্রি অফ কন্ট্রোলের সূত্রটা আমরা কি করছিলাম বলো তো?
ডিগ্রি অফ কন্ট্রোলের সূত্র ছিল আমাদের নাম্বার অফ শেয়ার অ্যাকোয়ার্ড ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার অফ এস লিমিটেড কোম্পানি। এখানে যদি আমরা লিখি নাম্বার অফ শেয়ার অ্যাকোয়ার্ড number of share acquired divided by total number of share of S limited company। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে নাম্বার অফ শেয়ার অ্যাকোয়ার্ড, কতগুলো শেয়ার সে ক্রয় করছে, এইচ লিমিটেড কতগুলো শেয়ার ক্রয় করছে, 2000। এই যে মাত্র আমরা দেখে আসছি কতগুলো শেয়ার ক্রয় করছে, 2000 শেয়ার ক্রয় করছে। মুনিয়ার শেয়ার ছিল কতগুলো, 2500। তাহলে 2500 শেয়ার ছিল, তার মধ্যে সে ক্রয় করছে 2000। টোটাল কত, টোটাল নাম্বার অফ শেয়ার অফ এস লিমিটেড কোম্পানি। তাহলে এস লিমিটেড কোম্পানির টোটাল শেয়ার ছিল কতগুলা, 2500 শেয়ার ছিল, যার মধ্যে ক্রয় করে নিচ্ছে কতগুলা, 2000। তাহলে 2000কে 2500 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের ডিগ্রি অফ কন্ট্রোল বা এইচ লিমিটেড কতগুলা শেয়ারের মালিক সেটা আমরা জানতে পারি। কত পার্সেন্ট, 80% শেয়ারের মালিক। আচ্ছা, শেয়ার অফ মাইনরিটি মানে কি বলছিলাম জানো, এস কতটুকুর মালিক, কতটুকুর মালিক, 100% শেয়ারের মালিক তো সে ছিল, কিন্তু এখন তো আর নাই, কারণ 80% কে ক্রয় করে নিছে, এইচ লিমিটেড। তাহলে 100 থেকে 80% মাইনাস করলে তার 20% শেয়ারের মালিক এখন সে। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের 2 নাম্বার ওয়ার্কিংস। 2 নাম্বার ওয়ার্কিংস হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কার জন্য বের করি আমরা, এস লিমিটেডের জন্য। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কখন আমরা প্রফিট অ্যান্ড লস, এই প্লাস মাইনাসের এই একটা নোট লিখতে হবে এখানে একটা, একটা নোট লিখে নাও। যদি একই থাকে, অর্থাৎ দুইটাই ডেবিট বা দুইটাই ক্রেডিট হয়, তখন মাইনাস করে
প্রফিট অ্যান্ড লস বের করতে হবে। কোনটা থেকে কোনটা মাইনাস করব? বড় অ্যামাউন্ট থেকে ছোট অ্যামাউন্ট। আরেকটা লিখে নেবা, আর যদি ব্যালেন্স শিট বিপরীত থাকে, অর্থাৎ একটা ক্রেডিট ও একটা ডেবিট, তখন প্লাস করে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বের করতে হবে। আচ্ছা, আমরা একটু পড়ে দেখি কি বলছি। যদি ব্যালেন্স শিট ও অ্যাডজাস্টিংয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স একই থাকে, অর্থাৎ দুইটাই ডেবিট বা দুইটাই ক্রেডিট হয়, তখন মাইনাস করে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বের করতে হবে। কোনটা? মানে যে 2 নাম্বার যে ওয়ার্কিংসটা করি না, সেই 2 নাম্বার ওয়ার্কিংসটা কীভাবে করব সেটা বলতেছি আর কি। তাহলে কি করতে হবে? দুইটাই যদি ডেবিট দুইটাই ক্রেডিট থাকে, মানে বছর শুরুরটাও ডেবিটে আছে, বছর শেষেরটাও ডেবিটে আছে, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 31 ডিসেম্বর ওইটাও ডেবিট আছে। তাহলে দুইটাই যদি ডেবিট থাকে তখন কি করে নিতে হবে? মাইনাস করে বের করতে হবে। অথবা দুইটাই যদি ক্রেডিটে থাকে তখনও মাইনাস করে বের করতে হবে। কীভাবে বের করতে হবে? বড় অ্যামাউন্টটা থেকে ছোট অ্যামাউন্ট মাইনাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কি বলছি, আর যদি ব্যালেন্স শিট ও অ্যাডজাস্টিংয়ের ব্যালেন্স বিপরীত থাকে, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেটা যদি বিপরীত থাকে, ধরো বছর শুরুর 1 জানুয়ারির জানুয়ারির 1 তারিখে যেটা সেটা দেওয়া আছে ডেবিটে, আর 31 ডিসেম্বরের যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে ক্রেডিটে, তাহলে কি দুইটা বিপরীত আছে, একটা ডেবিট একটা ক্রেডিট। তাহলে যখন বিপরীত থাকবে তখন প্লাস করে বের করতে হবে। ঠিক আছে? এই নোটটা একটু লিখে নাও সবাই। এটা 2 নাম্বার ওয়ার্কিংসের সাথে, মানে এই নোট দিয়ে আমরা 2 নাম্বার ওয়ার্কিংসটা মূলত করব। আচ্ছা, এখন আমরা দেখি এই অঙ্কে দেখি। এই অঙ্কের আমার প্রফিট অ্যান্ড লস কি ছিল? দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স কোনটার? মুনিয়া কি আমার এস লিমিটেড। আচ্ছা, এস লিমিটেডের ক্রেডিট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে কত তারিখ? 1/1/2018। টাকা কত? 5,000 টাকা। ঠিক আছে, একটা পাওয়া গেল। বছর শুরুতে এস লিমিটেডের কত ছিল? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছিল 5,000 টাকা, সেটার ব্যালেন্স কি?
ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, কোশ্চেন আরেকটা আমাদের লাগবে, সেটা কোথায়? এই দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া আছে, ঠিক আছে? একটা হচ্ছে 50,000 আর একটা হচ্ছে 20,000 মুনিয়া লিমিটেডের। মুনিয়া লিমিটেডেরটা আমার দরকার, এস লিমিটেডের কত? 20,000 টাকা। এটা কত তারিখের? 31 ডিসেম্বর 2018। তাহলে 31 ডিসেম্বর 31/12/2018-তে এটাও কিসে আছে? ক্রেডিট না? লাইবিলিটিকে কি আমরা কি বলি? ক্রেডিট। আর অ্যাসেট কি হয় আমার? ডেবিট। তাহলে এটাও আমাদের কি ক্রেডিটে আছে, দুইটাই ক্রেডিটে আছে। দুইটাই ক্রেডিটে থাকলে আমি কি বলছি? মাইনাস করে বের করতে হবে কোনটা থেকে কোনটা, বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে। এই দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স 31/12/2018 20,000 টাকা, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স 1/1/2018 5,000 টাকা। বড়টা থেকে ছোটটা মাইনাস করে আমরা কারেন্ট ইয়ার প্রফিট বের করে নিছি কত? 15,000 টাকা। ঠিক আছে, 2 নাম্বার ওয়ার্কিংস কীভাবে বের করছি নোটের সাথে মিলাইতে পারছো? কীভাবে করতেছি আমরা? আচ্ছা, তাহলে কারেন্ট ইয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করার পরে আমাদের 2 নাম্বারের ভিতরে আরেকটা ওয়ার্কিংস করতে হবে, যেটা হচ্ছে জেনারেল রিজার্ভের জন্য। সেম জিনিস, যেমন কারেন্ট ইয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের জন্য তুমি যেভাবে বের করছো, সেম জেনারেল রিজার্ভের জন্য সেমভাবে আমাদের বের করতে হবে। কেন বের করতে হবে? দেখো আমাদের কোশ্চেনে জেনারেল রিজার্ভেরও একটা কি দেওয়া আছে, বছর শুরুর একটা ব্যালেন্স দেওয়া আছে না, 20,000 টাকা। বছর শুরুতে জেনারেল রিজার্ভের ছিল কত? 20,000 টাকা। আবার দেখো ব্যালেন্স শিটেও একটা জেনারেল রিজার্ভ দেওয়া আছে মুনিয়ার, কত? 50,000 টাকা। যেহেতু দুইটাই দেওয়া আছে, বছর শুরু ও শেষের দেওয়া আছে, দুইটা অ্যামাউন্ট দেওয়া থাকলে আমরা জেনারেল রিজার্ভের জন্য কারেন্ট ইয়ার জেনারেল রিজার্ভ একটা বের করতে পারি। সেম নিয়ম কি হয়েছে, এই 50,000 থেকে আমরা 20,000 টাকা মাইনাস করে দিব। দুইটাই ক্রেডিট ব্যালেন্সে আছে সেম। এটা যেরকম দুইটা ক্রেডিট থাকলে আমরা মাইনাস করি, বা দুইটাই যদি ডেবিটে থাকতো তখন মাইনাস করতাম, কোনটা থেকে? বড়টা থেকে ছোটোটা মাইনাস করতাম। সেম এখানেও সেম, বড়টা থেকে আমরা ছোটোটা মাইনাস করছি। তাহলে আমাদের কারেন্ট ইয়ার জেনারেল রিজার্ভ আমরা পাইছি কত? 30,000 টাকা। তাহলে দুইটা পাইলাম, 2 নম্বর ওয়ার্কিংসে দুইটা, একটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট আর একটা হচ্ছে কারেন্ট ইয়ার জেনারেল রিজার্ভ। তাহলে আমাদের 2 নাম্বার ওয়ার্কিংস ক্লিয়ার। এবার আমরা যাব 3 নাম্বার ওয়ার্কিংসে। 3 নাম্বার ওয়ার্কিংসের নাম ছিল হচ্ছে আমাদের রেভিনিউ প্রফিট। আচ্ছা, রেভিনিউ প্রফিট আমাদের শুরু করতে হয় কি দিয়ে বলো তো? আমরা ফরম্যাটে দেখে আসছি, প্রথমে শুরু করতে হয় কি দিয়ে? আপডেটেড জেনারেল রিজার্ভ দিয়ে। আচ্ছা, তাহলে আমাদের আপডেটেড জেনারেল রিজার্ভ কি এই কোশ্চেনে আমাদের ছিল? দেখো আমরা একটু দেখে আসি আপডেটেড জেনারেল রিজার্ভ আমাদের ছিল কি না। হ্যাঁ, আমাদের জেনারেল রিজার্ভ ছিল, বছর শুরুর একটা দেওয়া ছিল, আবার বছর শেষে আমি একটা জেনারেল রিজার্ভ পাইছি। দেখো এই যে জেনারেল রিজার্ভ কত, একটা মানহার ছিল 40 আর মুনিয়ার ছিল 50,000 টাকা। তাহলে আমি 3 নাম্বার ওয়ার্কিংস আমি নিয়ে আসতে পারি। এটা জেনারেল রিজার্ভ 30,000 টাকা। কোনটাটা আসবে? এই যে 2 নাম্বার ওয়ার্কিংস করে আমি একটা কারেন্ট ইয়ার জেনারেল রিজার্ভ বের করে নিয়ে আসছি না, কতটুকু আপডেট হয়েছে? তোমার বছরের শুরুতে ছিল, আচ্ছা বছর শেষে, বছর শুরুতে তোমার ছিল কত? 20,000 টাকা। আপডেটেড অ্যামাউন্টটুকু শুধু আনবো। তাহলে বছর শেষে আমাদের হয়েছে 50,000 টাকা, ছিল কত? 20,000 টাকা। তাহলে আপডেট হয়েছে কতটুকু? আমাদের 30,000 টাকা আপডেট হয়েছে না? শুধু এই আপডেটের অ্যামাউন্টটুকু আমরা আনবো, বাকি এই দুটার আপাতত কোনো কাজ নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝতে পারছো জেনারেল রিজার্ভ। তাহলে আমাদের আপডেটেড অ্যামাউন্ট কোনটা? এই 30,000 টাকাটা। এই 30,000 টাকা দিয়ে আমি পরবর্তীতে কাজ করব। আচ্ছা, তাহলে আমি 3 নম্বর ওয়ার্কিংসটা দেখি কি করি। রেভিনিউ প্রফিট জেনারেল রিজার্ভ আসছে কোনটা? 30,000 টাকা, আপডেট অ্যামাউন্টটা, আপডেট। ঠিক আছে, এরপরে কি কারেন্ট ইয়ার প্রফিট, যেটা আমি কোথা থেকে বের করে নিয়ে আসছি?
ওয়ার্কিং টু থেকে আমি কারেন্ট ইয়ার প্রফিট কত বের করে নিয়ে আসছি? 15,000 টাকা। দেখি আমি কোথা থেকে পাইলাম, এই যে কারেন্ট ইয়ার প্রফিট। আমরা একটু মুছে নেই, অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, কারেন্ট ইয়ার প্রফিট আমরা কত বের করে নিয়ে আসছি? এই যে 15,000 টাকা, সেটা দিয়ে আমাদের কাজ। তাহলে আমরা ওখানে যাই, এই যে কারেন্ট ইয়ার প্রফিট 15,000 টাকা প্রফিট হয়েছে। তো তাহলে প্রফিট হলে কি হয়? যোগ করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস, কারেন্ট ইয়ার যে প্রফিট হলো সেটাই বা আমরা বুঝলাম কিভাবে? দেখো, ক্রেডিট ব্যালেন্স মানেই তো আমাদের কি প্রফিট জানি। এখন তোমার এটা কি বছর শুরুতে ছিল কত? 5,000 টাকা ক্রেডিট ব্যালেন্স, এটা মানে প্রফিট। আচ্ছা, তারপরে বছর শেষ হইতে হইতে, এটা কি 31 তারিখ না বছর শেষ হয়ে তার 5,000 টাকার প্রফিট কততে দাঁড়াইছে? 20,000 টাকায় দাঁড়াইছে। তার মানে কি বোঝা যাইতেছে? তোমার তো আগেও ক্রেডিট ব্যালেন্স ছিল, এখনও ক্রেডিট ব্যালেন্সই আছে, বরং তুমি 5,000 টাকার প্রফিট থেকে তুমি এখন বৃদ্ধি করে 20,000 টাকার প্রফিটে গেছো। তাহলে এই বছর তুমি কতটুকু প্রফিট বেশি করছো? 5-এর থেকে 15,000 টাকা। তাহলে 20,000, মানে 5,000 থেকে 15,000, 20,000 যাইতে তোমার কত টাকা প্রফিট এক্সট্রা করতে হয়েছে? 15,000 টাকা প্রফিট তুমি এক্সট্রা করছো। তাহলে তোমার প্রফিট কত বেশি হয়েছে? 15,000 টাকা। এই বছরের প্রফিট কত? 15,000 টাকা। আচ্ছা, তাহলে এই যে আমি কারেন্ট ইয়ার প্রফিট, এখন যদি এটা নেগেটিভ আসতো, লস হইতো, যেহেতু আমাদের এই বছরও ক্রেডিটেই আসছে, তার মানে আমি প্রফিটই করছি, আমি ডেবিটে যাই নাই যেহেতু, তার মানে আমি লসে যাইনি, আমি প্রফিটেই আসছি। এই জন্য এটার নাম আমি দিছি কারেন্ট ইয়ার প্রফিট। আচ্ছা, তাহলে জেনারেল রিজার্ভের সাথে কারেন্ট ইয়ার প্রফিট যোগ করলে আমাদের কি বের হবে? রেভিনিউ প্রফিট। ঠিক আছে, যোগ করলে আমাদের বের হবে রেভিনিউ প্রফিট। এবার আমি কি বলছিলাম জানো? রেভিনিউ প্রফিটের যে ব্যালেন্সটা, সেটাকে আমরা এইচ এর অংশের টুকু মাইনাস করলে আমরা এস এর অংশ পাবো। এইচ এর 80% আমরা দেখে আসছি না, একদম প্রথম ওয়ার্কিংসটায় 80% বের করলাম। এখন সে কত? এইচ লিমিটেড কোম্পানি কতটুকু শেয়ারের মালিক? 80% শেয়ারের মালিক। তাহলে 80%, এই 45,000-এর 80%-এর মালিক এখন এইচ। তাহলে ওরটা মাইনাস করে দিলে 45,000-এর 80% যদি 36,000 টাকা হয়, এটা যদি আমি মাইনাস করে দিই, তাহলে যে বাকি অংশ থাকবে এটা কত পার্সেন্ট? 20% না? এই 20% অংশের মালিক কে ছিল? এস লিমিটেড কোম্পানি। কত টাকা? 9,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি 4 নাম্বার ওয়ার্কিংস। 4 নাম্বার ওয়ার্কিংসের নাম কি? ক্যাপিটাল প্রফিট। ঠিক আছে, এখানে আমাদের কি আসবে? এখানে আমাদের এই যে জেনারেল রিজার্ভের যে টাকাটা, এখানে রেভিনিউ প্রফিটে আমরা আনছি সব আপডেটেড টাকাটা, মানে এই বছর যা হয়েছে। রেভিনিউ মানে কি আমি বলছিলাম? পোস্ট অ্যাকুইজিশনাল না? তার মানে শেয়ার ক্রয়ের পরবর্তী যে সকল টাকার খরচ বলি বা ইনকাম হবে, এই সব কিছু নিয়ে হচ্ছে কি রেভিনিউ প্রফিট, পোস্ট অ্যাকুইজিশনাল। আর ক্যাপিটাল কি ছিল আমাদের? প্রি অ্যাকুইজিশনাল, তার মানে শেয়ার ক্রয়ের পূর্ববর্তী। আচ্ছা, শেয়ার ক্রয়ের পূর্বে তার জেনারেল রিজার্ভ কত ছিল? 20,000 টাকা না? তাহলে জেনারেল রিজার্ভ 20,000 টাকা লিখলাম। এর সাথে প্লাস করব আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1/1/2018 কত টাকা? 5,000 টাকা। যোগ করলে, আচ্ছা, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আমরা কোথায় পেয়েছি? তার আমাদের দেখো কোশ্চেন রিকোয়ারমেন্টের ওখানে দেওয়া ছিল, এই দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1/1/2018 কত? 5,000 টাকা। এই 5,000 টাকাটা আমরা নিয়ে আসছি, কারণ কি আমাদের এটা কি প্রি অ্যাকুইজিশনাল না? এই জন্যে হচ্ছে শেয়ার ক্রয়ের পূর্বের টাকাগুলা। আচ্ছা, 20,000-এর সাথে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1/1/2018 যোগ করলে আমাদের বের হবে হচ্ছে ক্যাপিটাল প্রফিট। আচ্ছা, ক্যাপিটাল প্রফিট বের হওয়ার পর সেম কাজ এখানে, এই যে যেমন 45,000 টাকাকে 80% মাইনাস করে আমরা এসের অংশটা বের করে নিয়ে আসছি, এখানেও সেম। এই 25,000 টাকার 80%-এর মালিককে এইচ লিমিটেড, তাহলে এইচ লিমিটেডের অংশটা বাদ দিলে আমাদের কার অংশ বের হবে? এস লিমিটেডের 20%-এর টাকা বের হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 5 নাম্বার ওয়ার্কিংসটা দেখি। দেখো, 5 নাম্বার ওয়ার্কিংসে প্রথমে শুরু করতে হয় কি আমাদের? ইনভেস্টমেন্ট দিয়ে। আমাদের ইনভেস্টমেন্টের টাকা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, আমরা দেখে আসি একটু। এখানে
একটু মুছে নেই। দেখো এই যে এখানে লেখা আছে কি শেয়ার ইন মুনিয়া লিমিটেডে কতগুলো শেয়ার কত টাকার জন্য 2,60,000 টাকার শেয়ার সে ইনভেস্ট করছে। কতগুলো শেয়ার ক্রয় করছিল 2,000 শেয়ার। এখন আমাদের তো টাকা তো বলা নাই কত টাকা করে, কিন্তু আমরা জানি কি 2,000 শেয়ার ক্রয় করছে, টোটাল কত টাকা 2,60,000 টাকা। তাহলে আমরা এখন আবার ওখানে যাই। আচ্ছা এই যে 2,000 শেয়ার 2,60,000 সেটা তো জানি। এখন পার ইউনিটের টাকাটা কীভাবে বের করতে পারি, যদি আমি 2,60,000 টাকাকে 2,000 দিয়ে ভাগ করি, তাহলে কি 130 টাকা আমি বের করতে পারি না? পার ইউনিটের টাকা বের হয়ে যাবে না? টোটাল টাকাকে যদি আমি টোটাল শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে পার ইউনিটের টাকাটা আমাদের বের হয়ে আসবে। তো পার ইউনিটের টাকা যদি নাও বের করো তাও কোনো সমস্যা নেই, কারণ আমাদের টোটাল টাকা দেওয়াই আছে। আচ্ছা এর থেকে আমাদের বাদ দিতে হবে কি লেস নমিনাল ভ্যালু অফ শেয়ার অ্যাকোয়ার্ড। আচ্ছা নমিনাল ভ্যালু মানে কি কত টাকা করে শেয়ার আসলে লিখিত মূল্যে ছিল। লিখিত মূল্যে কত টাকা শেয়ার করেছিল আমাদের কোশ্চেনে দেওয়া আছে। দেখো কত বলা ছিল, এই দেখো 100 টাকা ইচ শেয়ারের ভ্যালু ছিল লিখিত মূল্যে 100 টাকা। তাহলে 2,000 শেয়ার যদি সে ক্রয় করে নেয়, 2,000 ইন্টু 100 করলে আমার নমিনাল ভ্যালু অফ শেয়ার অ্যাকোয়ার্ড বের করে নিতে পারি না? নমিনাল ভ্যালুর যে টাকাটা হবে সেটা সবসময় লিখিত মূল্য হবে। তাহলে 2,000 শেয়ারকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে এটার টাকাটা বের হয়ে যাবে 2 লাখ টাকা। আচ্ছা এর সাথে আমাদের যোগ করতে হবে কি ক্যাপিটাল প্রফিট এইচ লিমিটেড, ওয়ার্কিংস 4-এ আমরা পাইছিলাম। ওয়ার্কিংস 4 থেকে আমরা নিয়ে আসছিলাম যে কত টাকা ক্যাপিটাল প্রফিট এইচ লিমিটেডের হয়েছিল, 20,000 টাকা আমাদের প্রফিট হয়েছিল। তাহলে এই দুইটা আমাদের যোগ করলে 2,60,000 থেকে এটা মাইনাস করলে আমাদের যে টাকাটা বের হবে সেটার নাম হচ্ছে গুডউইল। আমি কি বলছিলাম দুই ধরনের ব্যালেন্স বের হতে পারে, হয় গুডউইল বের হবে অথবা ক্যাপিটাল রিজার্ভ বের হবে। কোথায় ওয়ার্কিংসটা? আচ্ছা যদি যখন পজিটিভ অ্যামাউন্ট আসবে তখন আমাদের কি নাম হয় গুডউইল, আর যদি নেগেটিভ হয় তখন ক্যাপিটাল রিজার্ভ। আচ্ছা গুডউইল আমাদের অ্যাসেটে যাবে। এবার 6 নাম্বার ওয়ার্কিংস যদি দেখি সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট কি নমিনাল ভ্যালু অফ শেয়ার নট অ্যাকোয়ার্ড দিয়ে শুরু হবে। কতটুকু 2,50,000 শেয়ারের মালিক সে ছিল, তার মধ্যে 2 লাখ শেয়ার কে ক্রয় করে নিছে এইচ লিমিটেড ক্রয় করে নিছে। তাহলে 2,50,000 থেকে আমি যদি 2 লাখ মাইনাস করে দিই, তাহলে এখন সে কতটুকু শেয়ারের মালিক এস লিমিটেড। এটা কি এস লিমিটেডের অংশ করতেছি না আমি এখন, এস মাইনরিটি ইন্টারেস্ট হচ্ছে এস লিমিটেডের। আচ্ছা তাহলে 50,000 টাকার মালিক এখন সে বর্তমানে রয়েছে এস লিমিটেড, এর সাথে ক্যাপিটাল প্রফিট এস লিমিটেড ওয়ার্কিং 4 থেকে নিয়ে আসছি 5,000 টাকা, রেভিনিউ প্রফিট হয়েছে ওয়ার্কিং 3 থেকে নিয়ে আসছি 9,000 টাকা। এইগুলো যোগ করে দিলে যে টাকাটা বের হবে সেটা এখন কি মাইনরিটি ইন্টারেস্টের নিট ব্যালেন্স। ঠিক আছে। আচ্ছা এরপরে 7 নাম্বার আনরিয়েলাইজ প্রফিট। ওই যে আমি বলে আসছিলাম 5,000 টাকা বলা আছে স্টক, মনিয়া কোম্পানির মানে দুইটা কোম্পানির মধ্যে আন্তঃলেনদেন হয়েছিল, সম্পদ 5,000 টাকা রয়ে গেছে, তার মধ্যে অন কস্টে কী বলছিল 25% প্রফিট হবে। আর নর্মাল হিসাব 5,000 টাকার উপর 25 উপরে নিচে 125 করলে আমার 1,00,000 টাকার 1,000 টাকার আনরিয়েলাইজ প্রফিট আছে। ঠিক আছে। এবার 8 নাম্বার যদি দেখি, 8 নাম্বার ওয়ার্কিংসটা হচ্ছে কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আসবে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইচ লিমিটেড কত ছিল 50,000। কোথা থেকে পাইছি কোশ্চেনে আছে, দেখি আমরা কোশ্চেনে যাই আগে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত দেওয়া আছে, এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আসছে এইচ লিমিটেডের কত 50,000 টাকা পাওয়া গেছে। 50,000 টাকা কোথা থেকে আসছে, এই 50,000 টাকা এখন আমাদের চলে যাবে 8 নাম্বার ওয়ার্কিংসের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এই যে 8 নাম্বার ওয়ার্কিংসের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 50,000 টাকা আমরা নিয়ে আসছি কোথা থেকে, কোশ্চেন থেকে, কোশ্চেনের যে ব্যালেন্স শিটটা ছিল। তারপর এর সাথে যোগ করতে হয় কি রেভিনিউ প্রফিট এইচ লিমিটেডের ওয়ার্কিংস 3-তে আমরা করে আসছি
কত 36,000 টাকা, 50,000 টাকার সাথে 36 যোগ করলে হয় 86,000। ওটা দূরে চলে গেছে, ওটা একটু টাইপিং মিস্টেক, সমস্যা নাই। 86,000 টাকা, এই দুইটা যোগ করলে এর থেকে আমি মাইনাস করছিলাম কি আনরিয়েলাইজ প্রফিট, ওয়ার্কিং 7 থেকে আমরা বের করে নিয়ে আসছি। আনরিয়েলাইজ প্রফিটটা মাইনাস করলাম, করলে আমার কি বের হয় অ্যাডজাস্টেড প্রফিট। এখন আমি লাস্টে একটা নোট বলছিলাম কত কত টাকাটা আমরা ব্যালেন্সে নিয়ে আসছি, 5, 6, 7, 8, এইগুলোর আমাদের ব্যালেন্স কি কোথায় আসে, আমাদের কোশ্চেন ব্যালেন্স শিটে আসে, মনে আছে? 5, 6, 7, 8-এর নিট ব্যালেন্স আমরা কোথায় বসাই, ব্যালেন্স শিটে। তাহলে 7 নম্বরে ব্যালেন্স আসছে আমাদের 1,000, 8 নম্বরে ব্যালেন্স আসছে 85,000, 5 নম্বরে ব্যালেন্স আসছে আমাদের 40,000, 6 নম্বরে ব্যালেন্স আসছে আমাদের কত 64,000। এখন দেখি আমরা এটা কোথায় কোথায় বসাইতে পারি ব্যালেন্স শিটের। এখন আমাদের মেন অঙ্ক, মানে এই যে এত ওয়ার্কিংস করলাম এত ঘন্টা ধরে, এই সব ওয়ার্কিংসের মূল কাজই হচ্ছে, মানে মূল কি কারণে করলাম, এটা হচ্ছে সেই ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটটা করার জন্যে আমাদের এতগুলা ওয়ার্কিংস করে আসা লাগলো। আচ্ছা, ব্যালেন্স শিট করা অনেক সহজ, আমাদের সব কাজ করা শেষ, এখন শুধু অ্যামাউন্ট বসাবো আর যোগ বিয়োগ করবো, শেষ আমাদের অঙ্ক। আচ্ছা, তো প্রথমে আমাদের দেখতে হবে আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে। আমরা আমাদের কোশ্চেনটা যদি একটু দেখি, ব্যালেন্স শিটটা আমরা ব্যালেন্স শিটটা এভাবে করব, দুই পাশে ছক করে এভাবে করব, এটা করলে তোমাদের ইজি হবে। সব সব হোল্ডিংয়ে যতগুলো ম্যাথ আছে আমরা সব এভাবেই করব ব্যালেন্স শিট। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনটাতে যদি দেখি, প্রথমে আমাদের লাইবিলিটি পাশে আমরা করে আসি। লাইবিলিটি পাশে আমাদের প্রথমে কি ছিল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এখন ইকুইটি ক্যাপিটাল এসের যে অংশটা সেটা আর আমরা আনবো না, কারণ এসের অংশ কি এসের এখন আর আছে নাই, এসের যে মালিকানা ছিল সেটা এখন এইচ ক্রয় করে নিয়ে গেছে না সব, আর যা বাকি ছিল সেটা কোথায় চলে গেছে, মাইনরিটি ইন্টারেস্টের মধ্যে চলে গেছে না। এখন কি এসের কোনো ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল তার এখন কোনো কিছু অবশিষ্ট নাই। আচ্ছা, তাহলে কারটা আছে, এইচেরটা আছে। তো এইচের শেয়ার ক্যাপিটাল কত ছিল আমাদের, 5,60,000 টাকা মানহা লিমিটেডের, বসাইলাম 5,60,000 টাকা। এরপরে আমাদের কি দেওয়া আছে কোশ্চেন অনুযায়ী, যেরকম কোশ্চেনে প্যাটার্ন আছে সিরিয়াল আছে আমরা ওই অনুযায়ী বসাবো। আচ্ছা, তো ইকুইটি শেয়ার ক্যাপিটালের পরবর্তী কি ধাপ দেওয়া আছে, জেনারেল রিজার্ভ। আচ্ছা, জেনারেল রিজার্ভ মানহার মুনিয়ার যেটা ছিল ওইটা কি এখন আর আছে, মুনিয়ারটা আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলছি না ওয়ার্কিংসের মধ্যে, মুনিয়ার কোনো কিছুই আমরা ব্যালেন্স শিট থেকে আনবো না, শুধুমাত্র অ্যাসেটটা বাদে, সেটা তুমি দেখতেই পারবা। আচ্ছা, তাহলে জেনারেল রিজার্ভ ও মুনিয়ারটা আমরা আনবো না, কাটনা আনবো শুধুমাত্র এইচ লিমিটেডেরটা আনবো। কত ছিল, 40,000 টাকা ছিল। আচ্ছা, এরপরে আমরা কি, এরপরে দেওয়া আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা আমাদের আসবে না, সানডে ক্রেডিটর্স আমাদের আসবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কেন আসবে না, কারণ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা অলরেডি ওয়ার্কিংসের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে ফেলছি, তো ওইটা এখন আর আমাদের আনার দরকার নাই। আচ্ছা, তো ফার্স্টে আমরা অ্যাডজাস্টেড প্রফিটটা আমরা একটু পরে দেখি, ওটা আমাদের আগে দেখার দরকার নেই, আমরা আগে দেখে নেই যে ব্যালেন্স শিটের মানে কোশ্চেন থেকে কী কী আমরা আনতেছি। তাহলে ইকুইটি ক্যাপিটাল আসলো, জেনারেল রিজার্ভ আসলো, এরপর আছে সানডে ক্রেডিটর্স দুইজনেরটা যোগ করে তারপর এখানে বসবে, কারণ ক্রেডিটর্স নিয়ে আমরা কোনো ওয়ার্কিংস করিনি। জেনারেল রিজার্ভের টাকাটা কিন্তু এস লিমিটেডেরটা আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলছি, কিন্তু ক্রেডিটর্সে কোনো টাকা কি আমরা কোনো জায়গায় কোনো কিছুতে অ্যাডজাস্টমেন্ট করছি, কোনো অ্যাডজাস্টমেন্ট করিনি, ওটা যেভাবে ছিল সেভাবে রয়ে গেছে। তাহলে ওই টাকাটা আমাদের ডিরেক্ট ব্যালেন্স শিটে নিয়ে আসতে হবে। তাহলে মানহা আর মুনিয়ার টোটাল সানডে ক্রেডিটর্সটা যোগ করলে আমাদের বের হয় 70,000 টাকা। এবার আমাদের বাকি যে কাজগুলো, ওই যে বলছিলাম 5, 6, 7, 8 আসবে, কোনটা কোনটা আসবে, 5 নম্বরে কে ছিল, 5 নম্বর ওয়ার্কিংস করে আমরা কি বের করি বলো তো সবাই, এই যে গুডউইল, এটা তো সম্পদে যাবে, তাহলে সম্পদে পরে হিসাব। আরেকটা আসে কি 6 নম্বরে কি ছিল, মাইনরিটি ইন্টারেস্ট, 7 নম্বরে ছিল কি আনরিয়েলাইজ প্রফিট, 8 নম্বরে ছিল কি অ্যাডজাস্টেড প্রফিট। তাহলে আমরা অ্যাডজাস্টেড প্রফিটটা নিয়ে আসি। অ্যাডজাস্টেড প্রফিট ক্রেডিট পাশে বসে, প্রফিট তো প্রফিট কি, প্রফিটের ব্যালেন্সকে আমরা কি বলি, ক্রেডিট ব্যালেন্স বলি না, প্রফিট সবসময় কি ক্রেডিট ব্যালেন্স, তাহলে অবশ্যই লায়াবিলিটি পাশে বসবে, এই জন্যে অ্যাডজাস্টেড প্রফিট আমরা নিয়ে আসছি। আচ্ছা, এরপর আরেকটা কি আসবে, মাইনরিটি ইন্টারেস্ট, এসের যে মালিকানা,
এসের ওই যে বললাম এসের এখন আর কোনো শেয়ার ক্যাপিটাল নাই, এসের সব শেয়ার ক্যাপিটালের টাকা এখন কোথায় চলে গেছে? মাইনরিটি ইন্টারেস্টে চলে গেছে। এই যে মাইনরিটি ইন্টারেস্টের টাকাটা আমি নিয়ে আসছি এখন 64,000 টাকা, শেষ। আমাদের লাইবিলিটি পাস কমপ্লিট, আমাদের লাইবিলিটিতে আর কোনো কাজ হবে না। এবার আমরা চলে যাব কোথায়? অ্যাসেট পাশে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কোশ্চেন অনুযায়ী দেখি, আবারও আমরা সেম কোশ্চেন অনুযায়ী সিরিয়ালি বসাবো। প্রথমে কী দেওয়া ছিল? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট দুজনেরটা যোগ করে বসাই দেবো, কারণ ফিক্সড অ্যাসেট নিয়ে আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট এখন পর্যন্ত করিনি, কোথাও ওই টাকাটা কোনো জায়গায় অ্যাডজাস্টেড হয় নাই। তাহলে আমাদের টোটাল টাকা চলে আসলো দুইটারটা, একটা ছিল মানহার, একটা ছিল মুনিয়ার। এরপর সানডে ডেপ্টর, সেটা নিয়েও আমি কোনো কাজ করে নেই। 1,000 আর 80,000 দুজনেরটা যোগ করে দিল, তাহলে কত হয়? 1,80,000। এবার রয়েছে কি? স্টক। স্টকের টাকা কত ছিল? 40,000 আর ছিল কত? 50,000। আচ্ছা, 40 আর 50 যোগ করলে আমাদের হয় কত? 90,000। স্টক নিয়ে আমাদের একটা অ্যাডিশনাল ইনফরমেশন ছিল না? আমরা একটু দেখে আসি অ্যাডিশনাল ইনফরমেশনটা কি। এই যে দেখো, দ্য স্টক অফ মানহা লিমিটেড, একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কার মধ্যে দেখো, দ্য স্টক অফ মানহা লিমিটেড ইনক্লুডস 5,000 টাকা ব্রড ফ্রম মুনিয়া লিমিটেড, প্রফিট 25% অন কস্ট। এইটার যে এই যে আনরিয়েলাইজ প্রফিটের যে টাকাটা বের করে নিয়ে আসছি না, এটা আমাদের স্টক থেকে মাইনাস করে দিতে হয়। দেখো আমি দেখাই, 5,000 টাকা 25% অন কস্টে ছিল, এর থেকে আমাদের প্রফিট, এখন দুইটা কোম্পানি তো একত্রিত হয়ে গেছে, এখন 5,000 টাকার সম্পদ থাকুক আর না থাকুক, ধরো দুইজন এ আর বি মিলে একটা কোম্পানি করতেছে, তার মধ্যে বি এর কাছ থেকে একটা সম্পদ ধার নিয়ে আসছিল, বা 10,000 টাকার সম্পত্তি বা প্রোডাক্ট নিয়ে আসছে, পণ্য নিয়ে আসছে। এখন পণ্য নিয়ে আসছে যে, এখন তো দুইজন মিলে, এখন হঠাৎ করে তারা মনে করলো যে আমরা একা একা চলতে পারতেছি না, দুজন একত্রিত হয়ে যায়, তো এ আর বি মিলে একটা কোম্পানি তৈরি করছে। এখন এদের মধ্যে কি 10,000 টাকা একটা পণ্যর ধার ছিল না? এখন দুইজন যখন একত্র হয়ে গেছে, তারা কি এখন ওই ধার পরিশোধ করবে? কারণ দুইজন মিলে তো একটা কোম্পানি হয়ে গেছে, তা একজন আর একজনের আর কীভাবে ধার পরিশোধ করবে? দুজন তো একটা কোম্পানি, নিজেই কীভাবে ধার পরিশোধ করে মানুষ? নিজে থেকে কি কখনো নিজেকে ধার পরিশোধ করা যায়? তো কি করতে পারবে? ওই 10,000 টাকার যে প্রফিটটা তারা ধরে রাখছিল, ওই প্রফিটটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। কারণ তারা কি 10,000 টাকার প্রোডাক্ট যখন কোম্পানিতে নিয়ে আসছিল, তখন ভাবছিল যে 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করে আমি 5,000 টাকা প্রফিট করতে পারি, ঠিক আছে? সেরকমই ওদের যেরকম 5,000 টাকার প্রোডাক্ট ছিল, স্টক ছিল, ওই প্রোডাক্টের উপর আনরিয়েলাইজ প্রফিট কত বের করছিলাম আমরা? 1,000 টাকা একটা প্রফিট বের করছি। এখন শুধুমাত্র ওই স্টক থেকে ওই প্রফিটের টাকাটা অ্যাডজাস্টমেন্ট করব। ওই টোটাল যে স্টকের কত টাকা ব্যালেন্স ছিল, ওইটা আমাদের এখন আর দেখার বিষয় না, শুধু ওইটার উপর প্রফিট কত ছিল সেটা আমাদের মেইন বিষয়। তাহলে স্টক থেকে ওই আনরিয়েলাইজ প্রফিটের টাকাটা মাইনাস করলে আমাদের নিট স্টক ব্যালেন্স বের হয়ে যাবে 89,000 টাকা। এইবার আমাদের কোশ্চেন অনুযায়ী নেক্সট কি আছে? ক্যাশ। ক্যাশের টাকা কত ছিল? 20,000 আর 40,000, দুইজনেরটা যোগ করে দিলে আমাদের কত বের হবে? 60,000 টাকা। আচ্ছা, এরপরে আচ্ছা আরেকটা কোশ্চেন হতে পারে যে শেয়ার ইন মুনিয়া লিমিটেড 2,60,000 টাকা যে ইনভেস্টমেন্টের টাকাটা, এটা কেন আমরা আনলাম না? আচ্ছা, এটা আমি অলরেডি এনে ফেলছি না, দেখো তো একটা টাকাকে তুমি কতবার নিয়ে আসবা? এই 2,60,000 টাকা আমি অলরেডি একটা ওয়ার্কিংসের মধ্যে নিয়ে আসছি না, তাহলে ওই টাকা, এক টাকা ব্যালেন্স শিটের একটা টাকা কখনো দুইবার বসানো যায়? কখনো দুইবার বসানো যায় না, সবসময় কি একবারই ইউজ হয়। তাহলে আমি অলরেডি একবার ইউজ করে ফেলছি না, তাহলে কি আর কোথাও আসবে এই ইনভেস্টমেন্টের টাকা? আর কোথাও আসবে না। কিন্তু এইটার থেকে যে আমি ব্যালেন্সটা বের করছি, এই যে গুডউইল, এটা আমাদের কোথায় যাবে? অ্যাসেট না এটা আমাদের? এই দেখো গুডউইলের টাকাটা আমি অ্যাসেটে নিয়ে আসছি 40,000 টাকা। এবার এই সব কিছু যোগ করলে আমার দেখো দুই পাশে ব্যালেন্স মিলে গেছে 8,90,000 আর হচ্ছে, সরি 8,19,000, 8,19,000। দেখো কোনো কনফিউশন আছে কি না অঙ্কে? আমাদের অঙ্ক এখানেই শেষ, ঠিক আছে?